নমস্কার বন্ধুরা, আমাদের লাদাখ সিরিজের অষ্টম পর্বে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব প্যাংগং লেক থেকে সোমরিরি লেকে যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা। নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক পৌঁছানো এবং সেখানে থাকা, খাওয়া ও ঘুরে বেড়ানোর সমস্ত তথ্য এর আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সমস্ত ভ্রমণ পিপাসু প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার সাথে সাথে ভ্রমণ যাত্রার অ্যাডভেঞ্চারকে উপভোগ করতে চান, প্যাংগং লেক থেকে সোমরিরি পৌঁছানোর এই রাস্তা তাদের মনের ভেতর চিরকালের জন্য এক আলাদা জায়গা তৈরি করে নেবে। কোথাও শুধু বালি, কোথাও আবার ছোট বড় পাথর, আর কোথাও আবার উঁচু নিচু রাস্তা। এই সমস্ত অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে ভ্রমণের নেশায় লিপ্ত হয়ে আমরা এগিয়ে চলেছিলাম সোমরিরির উদ্দেশ্যে। প্যাংগং লেক থেকে রওনা হয়ে বেশ কিছুটা রাস্তা অতিক্রম করতেই আমাদের চোখে পড়েছিল আরেকটি ছোট্ট লেক, যার পাশে ছিল একটি ছোট্ট ভ্যালি। রং বেরঙের পাহাড় দিয়ে ঘেরা এই লেকটির নাম হলো ইয়ায়াসু। সকাল 9:30 নাগাদ প্যাংগং লেকের শুটিং পয়েন্ট থেকে রওনা হয়ে মান ভিলেজ পেরিয়ে অতি দুর্গম রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছেছিলাম কাকসাংলা পাসে। প্যাংগং থেকে সোমরিরি যাওয়ার সময় আমরা এখন এসে পৌঁছেছি কাকসাংলা পাসে। এটা ওয়ার্ল্ডের মধ্যে 8th হাইয়েস্ট পাস, যেমন খারদুংলা হচ্ছে 2nd হাইয়েস্ট মোটরেবল পাস, এটা 8th হাইয়েস্ট মোটরেবল পাস, বাট ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জারাস পাস। মানে আর সাডেনলি রাস্তাগুলো এরকম এত উঁচু নিচু চলে আসছে, যিনি ড্রাইভ করছেন সেও এটা বুঝতে পারার মতো ব্যাপারই না, এমনভাবে মানে কার্ভগুলো রয়েছে। দুবার ঘাড়ে প্রচণ্ড লেগেছে জার্কিনে, তারপরে উনি আস্তে চালাচ্ছেন, আমরাও একটু খেয়াল রাখছি। কিন্তু এখান থেকে যে ভিউটা পেয়েছি, এটা খারদুংলা পাসের থেকেও সুন্দর ভিউ মনে হচ্ছে আমার। অসাধারণ জায়গা, অক্সিজেনের অভাব আছে, কষ্ট হচ্ছে বারবার আমরা নিচ্ছি, আমরা কোকা 30 খাচ্ছি, অক্সিজেনের অভাব আছে, কিন্তু তো খুব সুন্দর। লে লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য জনপ্রিয়তা দেশের মাটি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। ভারতীয় পর্যটকদের সাথে সাথে বহু বিদেশি পর্যটকও ভিড় জমায় লে লাদাখে। ভ্রমণের নেশায় লিপ্ত বেশ কিছু ইউরোপিয়ান পর্যটকদের দেখতে পেলাম কাকসাংলা পাসে, যারা প্রকৃতির মাহাত্ম্যকে নিংড়ে নিতে জীবনের সমস্ত বাধাকে অতিক্রম করে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। ইউরোপিয়ান সেই পর্যটকদের মধ্যে ছিলেন 68 বছর এবং 62 বছরের এক দম্পতি, এবং তারা আলাদা আলাদা হিমালয়ান এনফিল্ড নিয়ে বেরিয়ে পড়েছেন লাদাখ ভ্রমণে। জোরে হাওয়া চলছে, মানে কান গলা সব কভার করা রয়েছে, তাও মানে ঠান্ডা লাগছে, প্রচণ্ড জোরে হাওয়া চলছে। কাকসাংলা টপ থেকে সোমরিরি লেকের দূরত্ব প্রায় 100 কিলোমিটার এবং এতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। কাকসাংলা পাসে প্রায় মিনিট 20 হল্ট, আর তাতেই আমাদের শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়ে গেছিল। সাথে কোকা 30 থাকলেও আমাদের মাঝে মাঝেই কর্পূরের গন্ধ নিতে হচ্ছিল। বেশ কিছুটা রাস্তা অতিক্রম করতেই দেখা মিলল সারি সারি ইয়াকের। রাস্তার দুধারে দাঁড়িয়েছিল বহু ইয়াক। দেখতে পাওয়ার সাথে সাথেই আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। তবে আমাদের তোয়াক্কা না করে তারা নিজের মনে ঘুরে বেড়াচ্ছিল পাহাড়ের চারিপাশের ভ্যালিতে। কাকসাংলা পাস থেকে রওনা হয়ে বেশ কিছুটা রাস্তা অতিক্রম করতেই আমরা এসে পৌঁছেছিলাম এক জনমানববিহীন রাস্তায়। সেখানে না ছিল কোনো মানুষজন, না ছিল কোনো গাড়ি, না দেখা মিলেছিল কোনো বাইক আরোহী। পাহাড়ের ঢালে থাকা সেই জিগজ্যাগ রাস্তায় প্রায় 65টিরও বেশি বাঘ ছিল, যা বিভ্রান্ত করেছিল আমাদের ইউসুফদাকে। অবশেষে দুপুর 2টো নাগাদ জিগজ্যাগ রোড পেরিয়ে আমরা এসে পৌঁছেছিলাম মাহের কাছে লাঞ্চ করার জন্য। দিল্লি যাওয়ার রাস্তায় আমরা এখন এসে দাঁড়িয়েছি মাহে বলে একটা জায়গায়। এখানে একটা খাওয়ার দোকান আছে, শুনছি নাকি খুব ভালো খাবার, মুস্তাফাদা বলছেন। এখন সময় হচ্ছে 1:45। কাকসাংলা পাসের থেকে এসে কিন্তু আমরা এখানেই দাঁড়ালাম। পাশে কিন্তু 15 মিনিট দাঁড়িয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো।
মানে এত শ্বাসকষ্ট হচ্ছিল, থাকতে পারছিলাম না বেশ অনেকক্ষণ, কিন্তু ওখানে থাকলেই কষ্ট হবে। তা আমাদের কাছে কর্পূর ছিল, কোকা ছিল, আরও মেডিসিন ছিল বলে তারপরে আস্তে আস্তে আমরা ঠিক হয়ে গেছি। এখানে গাড়ি খুব কম। এই রাস্তায় আমরা যে রাস্তাটা পার করে এলাম সব জিগজ্যাগ রোড, পাহাড়ের এক এক রকম জায়গায় এক রকম টেক্সচার দেখছি। খুব খতরনাক রাস্তা, একটু দেখে শুনে চালাতে হবে। বাইকারও কম, গাড়িও কম। আর আমার সামনে যে 3 রাস্তার মোড়টা আছে, তার মোড়ে আমরা এই ডান দিক থেকে এসেছি, আর বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে সোমরেরই। আর এই রাস্তাটা যেটার উপরে আমি দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা চলে যাচ্ছে হ্যান্ডলে। হ্যান্ডলে থেকে যত বাইকাররা আসে মোটামুটি এখানে একটা স্টপেজ নেয়, এখানে খাওয়া দাওয়া করে আবার বেরোয়। এই তো ডাল রাইস আছে, ভেজ ডাল রাইস, উপরে দেখো মেনু আছে। यही है क्या आपका खाना? अच्छा, वही मैं सोचूं एक लेज और एक माउंटेन ड्यू। লাঞ্চ সেরে মাহে থেকে আমরা আবার রওনা হলাম সোমরেরির উদ্দেশ্যে। মাহে থেকে সোমরেরি পৌঁছাতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। মাহে থেকে বেরোতেই আমাদের চোখে পড়ল সারাপ নদী। প্রায় ঘন্টাখানেকের দূরত্ব অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম সোমরেরির চেকপোস্টে, যেখানে পারমিট শো না করালে কোনো পর্যটককেই সোমরেরির রাস্তায় যেতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না। পারমিট চেক করার পর আমরা রওনা হলাম সোমরেরির উদ্দেশ্যে। চেকপোস্টের পাশেই ছিল একটি সুন্দর ব্রিজ, সেটি পেরিয়ে আমরা আবার এগিয়ে চললাম সোমরেরির দিকে। তবে সোমরেরি পৌঁছানোর আগেই আমরা এসে পৌঁছালাম পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায়। সেখানে বিভিন্ন তিব্বতী পতাকা দিয়ে সাজানো ছিল একটি মন্দির, সেটি ছিল ওই পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা। বেশ কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আবার আমরা রওনা হলাম সোমরেরির উদ্দেশ্যে। সোমরেরি লেকে পৌঁছানোর আগে আমরা দেখতে পেলাম আরও একটি ছোট্ট লেক। সূর্যের আলো পড়ায় আকাশের রঙের সাথে মিলে সেই লেকের রং একদম নীল হয়ে গেছিল। সেই লেকের একদিকের পাহাড়ের রং ছিল কালো এবং আরেক দিকের পাহাড়ের রং ছিল খয়েরি। সোমরেরির কাছাকাছি পৌঁছাতেই আমরা দেখতে পেলাম প্রচুর গবাদি পশু, যার মধ্যে ভেড়া, গরু এবং ঘোড়া ছিল। এরা সব ঘুরে বেড়াচ্ছিল রাস্তার দুপাশের ভ্যালিতে। আরও কিছুটা রাস্তা অতিক্রম করতেই আমরা দেখতে পেলাম একটি নীল রেখা। ইউসুফদাকে জিজ্ঞেস করতে ইউসুফদা বললেন, আমাদের সামনে রয়েছে সোমরেরি লেক, যা দূর থেকে একটি নীল রেখার মতো দেখতে লাগছে। গত 7 ঘন্টা আমরা যাকে দেখার অপেক্ষা করছিলাম, অবশেষে তার সামনে এসে পৌঁছেছিলাম আমরা। প্রকৃতির অপরূপ সৃষ্টিকে দেখতে পেয়ে আমরা অবাক হয়ে গেছিলাম। প্রাইমারি স্কুল, গ্র্যান্ড ডলফিন। এখন সময় 4টে, আমরা এসে পৌঁছেছি সোমরেরিতে। আর ম্যাক্সিমাম গেস্ট হাউস কিন্তু এখানে বন্ধ, কোনো লোক পাচ্ছি না। একটা নামকিলা গেস্ট হাউসে গেছিলাম, ওখানে রুমটা পছন্দ হয়েছে, কিন্তু ওটা অনেকটা ওপরে। তো আমরা দেখছি আর যদি কোনো হোমস্টে পাই। মাথা প্রচণ্ড ঘুরছে, শরীর উইক লাগছে, শ্বাস প্রশ্বাসও একটু কষ্ট হচ্ছে। আমার হিমাংশু অঙ্কিতের 3জনেরই হচ্ছে। আমি আর হিমাংশুই যাচ্ছি হেঁটে হেঁটে হোমস্টে খুঁজতে। অঙ্কিতা নামেনি, অঙ্কিতের শরীর খুব খারাপ লাগছে। পেছনে লেকটা দেখা যাচ্ছে, খুব সুন্দর অসাধারণ ভিউ। পেছনে বরফের পাহাড়। আমাদের গাড়ি চলে এসছে। হিমাংশু গেছে নিচে দেখতে। নিচে সব ইয়াক ঘুরে বেড়াচ্ছে, তার সাথে কিছু ঘোড়াও আছে আর গরুও আছে।
আর ওই দূরে সব পশমিনা তৈরি হয় যে ভেড়ার পশম থেকে, সেই ভেড়া সব ঘুরে বেড়াচ্ছে, প্রচুর পরিমাণে রয়েছে। দেখা যাক হিমাংশু হোমস্টে পায় কি না এখানে, নাকি আবার আমাদের অন্য জায়গায় যেতে হয়। খুব একটা বেশি বাড়িঘর নেই, ছোট্ট গ্রাম, কিছু ক্যাফে আছে আর সেরকম কিছু নেই। লিমিটেড ঘর রয়েছে থাকার জন্য, হোমস্টে রয়েছে আর কয়েকটা হোটেল রয়েছে। এমনিতেই সিজন শেষ হয়ে গেছে, অফ সিজন, তাই বেশিরভাগ হোমস্টের দরজায় কিন্তু তালা বন্ধ। তাও দেখা যাক আমরা হোমস্টে পাই নাকি আমাদের হোটেলেই থাকতে হবে, এখনও বুঝতে পারছি না, শরীর খুব খারাপ লাগছে। নামকিলা গেস্ট হাউস থেকে এগিয়ে সমুদ্রের লেকের ভিউ পয়েন্টের দিকে যেতেও বেশ কয়েকটি কটেজে আমরা খোঁজ নিয়েছিলাম এবং অবশেষে প্রায় আধ ঘন্টা ধরে বিভিন্ন কটেজ এবং হোমস্টের সামনে ঘুরে বেরিয়েও যখন আমরা অন্য কোথাও হোমস্টে এবং কটেজ পেলাম না, অবশেষে আমরা ফিরে এসেছিলাম নামকিলা গেস্ট হাউসে এবং সেখানেই রাত্রিবাসের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেপ্টেম্বর মাসের শেষের দিকে অফ সিজন হওয়ায় আমরা কোথাও আগে থেকে বুকিং না করেই গেছিলাম এবং অনলাইন বুকিংয়ের থেকে কম দামে আমরা সব জায়গায় ঘর পেয়েছিলাম। নামকিলা গেস্ট হাউস আমাদের দেখা হয়েছিল সাইফুদ্দিনের সাথে, যে ব্যাঙ্গালোর থেকে বাইক নিয়ে এসে পৌঁছেছিল লে লাদাখ। নামকিলা গেস্ট হাউসের রুমগুলো যথেষ্ট বড় ছিল এবং বেডটাও 3 জনের শোয়ার মতো যথেষ্ট ছিল। এছাড়াও রুমে 2টি আলমিরা এবং 2টি চেয়ার ছিল আর রুম থেকে বাইরের ভিউ অসাধারণ ছিল। নামকিলা গেস্ট হাউসে সন্ধ্যে 6টার থেকে রাত 11টা অবধি ইলেকট্রিসিটি পাওয়া যায় এবং এখানে সকালে 2 ঘন্টার জন্য গরম জল দেওয়া হয়। সমুরিরি চেক পয়েন্টের পর থেকে মোবাইলের কোনো নেটওয়ার্ক থাকে না। সমুরিরি লেকের পাশের কোনো গ্রামেই কোনো কানেক্টিভিটি নেই, না ইন্টারনেটের না মোবাইলের। নামকিলা গেস্ট হাউসে সমস্ত জিনিসপত্র রেখে আমরা রওনা হলাম সমুরিরি লেকের ভিউ পয়েন্টের উদ্দেশ্যে সানসেট ভিউ উপভোগ করার জন্য। নামকিলা গেস্ট হাউসে আমাদের লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়েছি। লেকের কাছে যাব এখন, যে কিছু ছবি টবি তুলবো, কারণ আর 1-1.5 ঘন্টায় মোটামুটি সানলাইট থাকবে, সানসেট হয়ে যাবে 5টা 15 নাগাদ। তার আগে লেকে পৌঁছাবো, ওখানে গিয়ে ছবি তুলবো, কারণ এখানে তো প্যাংগংয়ের মতো লেকের এত কাছে থাকার জায়গা নেই, তো আমাদের এখানেই থাকতে হয়েছে। তো আমরা আপাতত লেকের দিকে যাচ্ছি। इधर भी लोग रहते हैं ऑपोजिट में। সমুদ্রের লেকের ভিউ পয়েন্টে পৌঁছে দেখা মিলল বহু বাইক আরোহীর, যারা বাইক নিয়ে পাহাড়ের আরও উঁচু জায়গায় উঠে যাচ্ছিল প্রাকৃতিক সৌন্দর্যকে পুরোপুরিভাবে উপভোগ করতে। আরও দেখা হয়েছিল তিব্বতী ইনফ্লুয়েন্সার টিমের সাথে, যারা ড্রোনের সাথে আরও অত্যাধুনিক ক্যামেরা দিয়ে শুটিং করছিল এবং বিভিন্ন ধরনের রিল এবং শর্টস বানাচ্ছিল। সমুরিরি লেকের মন মুগ্ধ করা এই প্রাকৃতিক সৌন্দর্য যেন জীবনের সব আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে চলে গেছিল। গত 1 সপ্তাহে আমাদের লাদাখ ভ্রমণের অভিজ্ঞতাকে সমুরিরি লেকের এই প্রাকৃতিক সৌন্দর্য এক অন্য মাত্রায় নিয়ে গেছিল। এই অবিশ্বাস্য মুহূর্তকে উপভোগ করতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছিল। লে শহর, নুব্রা ভ্যালি, তুর্তুক ভ্যালি, প্যাংগং লেক এবং অবশেষে সমুরিরি, লাদাখের প্রত্যেকটি জায়গা যেন প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে দিয়েছে। 15,000 ফুট উচ্চতায় থাকা এই লেকের সামনে যেন সময়ে থমকে গেছে আর গোটা পৃথিবীটা গুটিয়ে গেছে লেকের চারিপাশে। আজকে ডেট 24শে সেপ্টেম্বর 2024 আর আমরা এখন বসে আছি সমুরিরি লেকের সামনে।
মনে হচ্ছে যেন সময়টা থমকে গেছে। সারা পৃথিবীতে কি আছে না আছে সব কিছু একদিকে, আর এখানে বসে সামনেরই ভিউকে এনজয় করার শান্তি আরেকদিকে। প্যাংগং লেকে পৌঁছে ভেবেছিলাম এর থেকে সুন্দর বোধ আর কিছু হতে পারে না, কিন্তু সোমরিরি লেকে এসে আমাদের ধারণাটা ভুল প্রমাণিত হলো। প্যাংগং লেকের সৌন্দর্য অন্যরকম, আর সোমরিরি লেকের সৌন্দর্য একদমই অন্যরকম। যারা প্যাংগং লেকে যান এবং ভাবেন যে প্যাংগং লেক দেখে নিয়েছি আর সোমরিরিতে গিয়ে লাভ নেই, দুর্গম রাস্তায় যাব না, তারা কিন্তু নেচারকে এক্সপ্লোর করতে পারেন না পুরোপুরি। তাহলে আপনারা কিন্তু প্রকৃতিকে জানার যে আপনার ইচ্ছা সেটাকে অসম্পূর্ণ রেখে দিচ্ছেন। হিমাংশু ঠিক বলছি তো? একদম ঠিক বলছে। এবার দেখুন, মানে কম্প্যারিজন তো আসে না কখনো, কিন্তু যদি কম্প্যারিজন করতেই হয় তো প্যাংগংটা খুব পপুলার লেক, কিন্তু সোমরিরিটা হচ্ছে একটা হিডেন লেক, যাকে হিডেন জেম বলা যেতে পারে। মানে প্যাংগং লেকের আপনি যত সৌন্দর্য, পাহাড়ের যে টেক্সচার, সেই টেক্সচার আপনি এখানে পেয়ে যাবেন। কিন্তু আরও যেগুলো মানে লেকের পাশে হলে ভালো হয়, যেমন মাউন্টেন পিকে যে স্নো পড়ে আছে, স্নো পিক যাকে বলা হয়, সেই ভিউটা এখান থেকে আরও অসামান্য। প্লাস আরেকটা জিনিস হচ্ছে যে লেকের মাঝখানে যে এই মানে চড়া যে চলে এসছে, যে তার ভিউ মানে অসাধারণ। এটা অদ্বিতীয়, এই ভিউ প্যাংগং লেকেও পাওয়া যায় না। এটা অনেক হাই অল্টিটিউড, একটু দুর্গম, বাট খুব একটা অসুবিধা হবে না। কয়েক ঘন্টা থাকলেই আপনি জাস্ট আপনি কোনো প্রবলেম হবে না। আর আমরা আসার সময় দেখলাম যে সোমরিরির লেকে আসার যে রাস্তাটা নতুন করে বানানো হয়েছে, খুব ভালো রাস্তা, খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর। মানে 100-র উপরে স্পিডে আমাদের গাড়ি চলছিল, এত ভালো রাস্তা বানিয়েছে। তো এখানে আসার কোনো অসুবিধা নেই। যদিও এখন এবছরের জন্য তো সিজন শেষ, তো এর পরের বছর যদি আপনারা লে লাদাখে ট্রিপ করেন তাহলে চেষ্টা করবেন যেন সোমরিরি লেকও আপনাদের আইটিনারিতে থাকে। তাহলে আপনারা প্রকৃতির এই অদ্ভুত সুন্দর রূপ দেখার যে একটা আপনাদের ইচ্ছা, সেটা কিন্তু আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাবেন লে লাদাখে এসে। প্যাংগং লেকের অনেকগুলো কিছু ভিউ পয়েন্ট আছে, খুবই সুন্দর। যেমন আমার পার্সোনালি ফিল করেছি, আজকে আসার সময় দেখলাম মান ভিলেজটা খুবই ভালো। যদি আপনাদের আইডেন্টি থাকে যে প্যাংগংয়ে ওয়ান নাইট স্টে করার, তাহলে আপনারা জাস্ট শুটিং পয়েন্টটা দেখে বিকেলবেলা বা সন্ধ্যে আফটার সানসেট আপনারা চলে আসবেন মান ভিলেজে নাইট স্টে করবেন। তারপর দিন ভোরবেলা থেকে সেই মান ভিলেজটাকে আপনি এক্সপ্লোর করবেন। আপনি উঠে যেতে পারেন, আবার নিচে দেখতে পারেন, অসামান্য ভিউ। সেখানকার সবচেয়ে বেস্ট বিউটি হচ্ছে প্যাংগং লেকের মান ভিলেজটা। আপনারা তো এই ভিডিওতেই আগে দেখেছেন যে আমরা দেখিয়েছি যে ওপর থেকে যখন গাড়ি নিয়ে আসছিলাম প্যাংগং থেকে সোমরিরি দিকে, তো মান ভিলেজের সামনে যে সার্কেলটা হয়েছিল ওখানে কতগুলো কালার দেখা গেছে। খালি চোখে আরও অবশ্যই বেশি দেখা গেছে, কিন্তু ক্যামেরাও কিন্তু অনেকগুলো কালার বোঝা যাচ্ছিলো। তো সেই ধরনের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনারা এনজয় করতে চান তাহলে প্যাংগংয়ের মান ভিলেজে থাকবেন শুটিং পয়েন্ট থেকে এসে, এবং সকালবেলা মান ভিলেজের পাশের যে জায়গাটা সেটাকে এক্সপ্লোর করবেন এবং চলে আসবেন সোমরিরি লেকে। আর সোমরিরি লেকের একটা বিশেষ একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখানে আমরা বসে আছি। সেই ভিউ পয়েন্টে এলে আপনাকে আর কোথাও যেতে হবে না, সারা জীবন আপনি এখানে বসে থাকবেন। ভিউটা দেখুন, সামনে পাহাড়ের মাথায় এই ভিউ পয়েন্টটা আপনি প্যাংগং লেকেও পাবেন। সামনে পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে, তার চারিপাশের পাহাড়ের টেক্সচারগুলো দেখুন। কিছুক্ষণের মধ্যেই সানসেট হবে, আর তার ঠিক পাশের পাহাড়টা কিন্তু অন্যরকম টেক্সচার, আর ঠিক আমাদের সামনে যে পাহাড়টা রয়েছে তার টেক্সচার কিন্তু পুরোপুরি আলাদা। যতদূর চোখ যায় শুধু মনটা যেন ভরে যায়। সময় তখন বিকেল 5:30। সূর্যি মামা অস্ত গেছে পাহাড়ের কোলে। ঠান্ডা আস্তে আস্তে বেড়ে চলেছে চারিপাশে। অত্যন্ত ঠান্ডায় আর দাঁড়িয়ে থাকতে না পেরে অবশেষে আমরা প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যকে মনের চাদরে নিয়ে রওনা হয়েছিলাম নমকিলা গেস্ট হাউসের উদ্দেশ্যে। সো এখন সময় 5:45 আর আমরা ফিরে এসেছি নমকিলা গেস্ট হাউসে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু যা মানে দেখেছি ওখান থেকে সারা জীবন মনে রাখার মতো। পুরো আশাটা আমাদের সার্থক সোমরিরি। সানসেট তো হয়ে গেছে, সূর্যের আলোটা সামনে পাহাড়ে গিয়ে পড়েছে,
আর একদম গোল্ডেন কালার হয়ে গেছে পাহাড়টা। আর তার সামনে এখানে অনেক ইয়াক, ভেড়া, ঘোড়া সব ঘুরে বেড়াচ্ছে। আমাদের রুম থেকে বসেই কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। অসাধারণ সুন্দর মুহূর্ত। সো এখন সময় হচ্ছে 8:30। আমাদের ডিনার রেডি হয়ে গেছে। ডিনারের জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর ইয়ে হিমাংশু ভাইও রেডি হচ্ছে। প্রচুর ফটো তুলেছি, প্রচুর ভিডিও তুলেছি, দারুণ দারুণ ফটো এসছে। সেগুলো দেখতে গেলে কিন্তু আপনাদের যেতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, স্ক্রিনেও ডিসপ্লে হচ্ছে। তো অবশ্যই চেক করবেন, ভালো লাগলে লাইক করবেন। আপাতত আমরা যাচ্ছি এখন ডিনার করতে। সো এটা হচ্ছে আমাদের ডিনারের জায়গা। অঙ্কিত তো স্টার্ট করে দিয়েছে, আমাদের মুস্তাফাদাও স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ আমি ধুয়ে এলাম তো ওখান থেকে। अगी थोड़ा उधर हो जाओ ना, तो हम वो बैठ जाएंगे। हाँ, ट्रिप टू वॉच चैनल का नाम। দেখা যাক কি কি আছে খাবারে। এখানে আছে রুটি, এখানে হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে মিক্স ভেজ, আর এটা প্রবাবলি রাইস আছে। মিক্স ভেজটা দারুণ হয়েছে। তাছাড়া রুটিগুলো একদম ছোট ছোট, একদম পাতলা নরম। খাবার কিন্তু এখানে খুব ভালো। যদিও খাবার ব্রেকফাস্ট আর ডিনার আমাদের যে কস্ট লেগেছে পার রুম সেটার মধ্যে ইনক্লুডেড। সেটা কত সেটা আমি কালকে বলে দেবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, সব লাগেজ প্যাক হয়ে গেছে। এখন আমরা শুধু অপেক্ষা করছি হিমাংশুর ছবি তুলতে গেছে, অনেক ভোরবেলা বেরিয়েছে ডিএসএলআর নিয়ে। তো হিমাংশু এলে আমরা রেডি হয়ে রওনা দেবো লের উদ্দেশ্যে। আর এই রুমটা আমাদের এক রাতের জন্য ভাড়া পড়েছে 2800 টাকা। এখানে এসে আমরা স্পট বুকিং করেছিলাম। আপনারা যদি অনলাইন বুকিং করেন অথবা আগে থেকে বুক করেন আপনাদের কিন্তু ভাড়া বেশি পড়বে। এটাই যখন আমরা ইউটিউবে ভিডিও দেখে এখানে কন্ট্যাক্ট করেছিলাম, আমাদেরকে 3500 কি 3600 টাকা এরকম বলা হয়েছিল, হিমাংশু জানে। আর এখানে এসে বুক করলাম 2800 টাকা। তবে সিজনে যদি আপনারা আসেন, এটা অফ সিজন বলে আমরা পেয়ে গেলাম। সিজনে কিন্তু এখানে প্রচুর মানে হোমস্টে আছে, এখানে প্রচুর হোমস্টে আছে। তাছাড়া কিছু হোটেলও আছে, একটা দুটো হোটেলও আছে। আর এখান থেকে ভ্যালির নিচে অনেকগুলো কটেজ আছে। তো তখন কিন্তু ভাড়াটা আলাদা হবে। তখন আপনারা স্পট বুকিং করলে কত এক্স্যাক্ট ভাড়া পড়বে সেটা আমি জানি না। তবে অফ সিজন এলে মানে সেপ্টেম্বর মাসে এলে মোটামুটি 2800 থেকে 3000 টাকার মতো এক একটা রুমের ভাড়া পড়ে, ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। সকাল 9:30 নাগাদ নামকিলা গেস্ট হাউস থেকে রওনা হয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম লের উদ্দেশ্যে। রাস্তায় পুগা ভ্যালি, থিকসে মনেস্ট্রি, র্যাঞ্চো স্কুল, চুমাথাং হট স্প্রিং ওয়াটার, এরকম বহু জায়গা আমরা ঘুরেছিলাম এবং অবশেষে পৌঁছেছিলাম লে শহরে। সেই সমস্ত তথ্য নিয়ে পরের ভিডিও আসবে খুব শিগগিরই। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরের পর্বে।